বাংলাদেশ আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের অনেক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আছে। যদিও তিনি পরপর 3বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন তার আচার ব্যবহারের কারণে তাকে কাউয়া কাদের নামে অভিহিত করা হচ্ছে। ওবায়দুল কাদের সাহেব স্বাধীনতা যুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তার বাবা মোশাররফ হোসেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। কলকাতা ইসলামিয়া কলেজে তারা একসাথে পড়াশোনা করতেন। পরবর্তীতে তিনি সরকারি চাকরি ছেড়ে শিক্ষকতায় যোগদান করেন এবং শিক্ষক হিসেবেই তিনি পরলোক গমন করেন। তো সেই শিক্ষকের সন্তান ওবায়দুল কাদের সাহেব রাজনীতিতে বিশ্বস্ততার যে পরিচয় দিচ্ছেন, সেই পরিচয়ের কারণেই তাকে পরপর 3বার বাংলাদেশ আওয়ামী লীগের হ্যাট্রিক সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। কিন্তু কাদের সাহেব অসুস্থ হওয়ার পরে তার রাজনৈতিক প্যাটার্নটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তার আশেপাশে যে লোকজনগুলার আনাগুনা ছিল, তাদের কারোই রাজনৈতিক কোনো পরিচয় ছিল না। ধান্দাবাজি চামবাজে ভরে গেছিল তার চারপাশ। রাজনীতিতে 6 দফা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধে মুজিব বাহিনীর নেতৃত্ব দেওয়া সহ তার রাজনীতিতে অনেক অবদান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ওবায়দুল কাদের তথা বর্তমানে কাউয়া কাদের নামে পরিচিত। এই কাদের সাহেব রাজনীতিতে এত বেশি ত্যাগ তার, 2004 সালে আওয়ামী লীগের যে সমাবেশে 23 বঙ্গবন্ধু এভিনিউতে যে গ্রেনেড হামলা হয়েছিল 21শে আগস্ট, সেই গ্রেনেড হামলায় তার শরীরে 104টা স্প্লিন্টার বিদ্ধ ছিল। 104টা স্প্লিন্টার তার শরীর থেকে উদ্ধার করা হয়েছে, আরো 18টা স্প্লিন্টার তার শরীরে এখন পর্যন্ত রয়ে গেছে। তো তার এই ত্যাগের বিনিময়ে, তার এই ত্যাগের কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে কলকাতায়, ভারতের দিল্লিতে নিয়ে অ্যাপোলো হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তার শরীর থেকে 104টা স্প্লিন্টার বের করা হয়। এরপরেও ডাক্তারদের বক্তব্য অনুযায়ী আরো 18টা স্প্লিন্টার তার শরীরে রয়ে গেছে। এরপরে ওবায়দুল কাদের সাহেব একবার যে মুমূর্ষু অবস্থা থেকে তাকে ফিরিয়ে আনা হয়, এটা তো সবাই জানেনি। বলতে গেলে যে তাকে পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করে তাকে কিন্তু এই যাত্রায় শেখ হাসিনার অবদানের কারণে এই যাত্রায় তিনি বেঁচে যান। তার পরবর্তীতে রাজনীতিতে তার ত্যাগের কথা মনে করেই শেখ হাসিনা তাকে 3বার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। কিন্তু এই কাদের সাহেব একটা পর্যায়ে এসে কিভাবে কাউয়া কাদের হয়ে গেলেন, এটা হয়তোবা আপনারা অনেকেই জানেন। তিনি দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হওয়ার পরে এবং তার শারীরিক বিভিন্ন জটিলতা হওয়ার পরে তাকে সুচিকিৎসা করিয়ে যখন সুস্থ করা হয়, তখন দলের প্রতি আনুগত্যের নজির রাখতে গিয়ে তিনি এত বেশি চামবাজি শুরু করেন, আর তার ডানে বামে চামবাজদের এত বেশি আনাগোনা ছিল, একটা পর্যায়ে এসে রাজনীতিতে ত্যাগীদের অবমূল্যায়ন করতে শুরু করেন ওবায়দুল কাদের সাহেব। দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে যায় তার বাসভবন, তার সরকারি দপ্তর, এবং তার চারপাশে দুর্নীতিবাজদের এত বেশি আনাগোনা শুরু হয়ে যায়, রাজনীতিতে যে ত্যাগ তিতিক্ষার বলয় ছিল তার পুরো বলয়টা ভেঙে পড়ে। কাদের সাহেবের শেষ 2 টার্ম যখন উনি সাধারণ সম্পাদক, ওনার চারপাশে খুব কম সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখা গেছে। শুধুমাত্র দলের সাধারণ সম্পাদক হওয়ার কারণে আওয়ামী লীগের যেহেতু সবাই তার কাছে যেতে হইতো, এই ছাড়া তার যে প্রোটোকল থেকে শুরু করে তার চারপাশে যারা ঘোরাফেরা করতো, এদের কারোরই কোনো রাজনৈতিক ইতিহাস নাই। রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ তার পাশে ফিরতে পারত না। চামবাজদের ঠেলায়, চামবাজদের কারণে এক পর্যায়ে ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগী নেতৃত্ব থেকে কাউয়া কাদের রূপান্তরিত হয়ে যায়। দলের প্রতি আনুগত্যের নিদর্শন রাখতে গিয়ে তিনি দলকেই বিপদে ফেলে দেন। এই কোটা আন্দোলনটাকে বিশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় যাকে, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। কাদের সাহেব শেখ হাসিনাকে এত বেশি মিসগাইড করতেন, এত বেশি মিস ইনফরমেশন তিনি দিতেন, যখন দেশের অবস্থা পুরো টালমাটাল, আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পথে যখন, তখন পর্যন্ত কাদের সাহেব শেখ হাসিনাকে বুঝাইছেন যে পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। এই ভুল ব্যাখ্যা, এই ভুল ইনফরমেশন দিয়ে বরাবরই তিনি শেখ হাসিনাকে মিসগাইড করে গেছেন। এবং তিনি যাদের থেকে ইনফরমেশন নিতেন, সেই ইনফরমাররাও আবার তাকে খুশি রাখার জন্য, তার চামবাজি করার জন্য, তার সুদৃষ্টি পাওয়ার জন্য তাকে মিসগাইড করতেন, তাকে মিস ইনফরমেশন দিতেন। সেই মিস ইনফরমেশন গুলা তিনি আবার শেখ হাসিনাকে পৌঁছাইতেন। একটা পর্যায়ে 3 টার্ম ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের পরিস্থিতি এমন হয়ে গেছিল যে দলের যারা তৃণমূলের কর্মী,
দলের নেতা কর্মীদের এত বেশি প্রবঞ্চনার শিকার হইতে হয়েছে, একটা নির্দিষ্ট সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে গেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের থেকে নেতাদের আর কেউ খোঁজ রাখতো না। এমন অনেক নেতাকে দেখছি যে দুঃসময়ে যারা রাজপথে মিছিল মিটিং করে আহত হয়েছে, দীর্ঘদিন জেল খাটছে, এইসব লোকজন দেখছি যে এত বেশি বঞ্চিত। এদেরকে সবাই চিনে, এটাই ছিল এদের পরিচয়। কিন্তু রাজনীতি থেকে যে সুবিধা আদায় করা, এই সুবিধাটা তারা কখনো আদায় করতে পারে না। অথচ কাদের সাহেবের লেশের লেশ খেসের খেস আমাদের এলাকায় বলে যে পেঁচানো গোছানো লতা পাতার যত আত্মীয়, আর বউয়ের দিক থেকে যত লতা পাতায় পেঁচানো যত আত্মীয়, এই নামকা অস্ত্রের যে আত্মীয় স্বজন গুলা, এদের ধান্দাবাজি, এদের চামবাজির কারণে এই ধান্দাবাজরা, এমন অনেক ধান্দাবাজকে দেখছি যে নাম লিখতে কলম ভেঙে ফেলে, নিজের নামটা ঠিক মতো লিখতে পারে না, আরেকজনের নামটা ঠিক মতো উচ্চারণ করতে পারে না, একেবারে গোমূর্খ। এইসব লোকজন শুধুমাত্র কাদের সাহেবের বিভিন্ন রেফারেন্সের আত্মীয়, অমুক তমুক আত্মীয় রেফারেন্স ব্যবহার করে এরা কিন্তু লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কামাই নিয়েছে। কাদের সাহেবের কথিত ভাইগনা, কাদের সাহেবের কথিত তার স্ত্রীর দিকের আত্মীয়, বরিশাল বেল্টের তার একটা সিন্ডিকেট ছিল, নোয়াখালী বেল্টের বিভিন্ন ডিস্ট্রিক্টের তার কিছু কিছু সিন্ডিকেট ছিল, যারা একটা সময় কাদের সাহেবের সাথে থাকতো এই চামবাজি করার জন্য। এই চামবাজদের ঠেলায় একটা পর্যায়ে এসে আওয়ামী লীগের নেতা কর্মীরা কাদের সাহেবের কাছে ফিরতে পারত না। এদেরকে ধরে, এদের দিয়ে তদবির করে তারপরে কাদের সাহেবের মন জয় করা লাগতো। এরপরে কাদের সাহেবের সবচেয়ে বড় দুর্নাম যেটা, সেটা হচ্ছে তার মধ্যে নারী লিপ্সা ছিল। তিনি যদিও তার বয়স ভেঙে পড়ছিল, তার শারীরিক গঠন ভেঙে পড়ছিল, কিন্তু তার সেই নেশাটা কিন্তু তার মধ্যে রয়ে গেছে। কথিত আছে যে কাদের সাহেবের কাছে কোনো পুরুষ মানুষ গেলে কাজ আদায় হইতো না, কিন্তু কোনো মহিলাকে পাঠাইলে সে মহিলা ঠিকই কাজ আদায় করে নিয়ে আসে। এবং এইভাবে কিছু কিছু মেয়ে ছাত্রলীগ নেত্রী পরিচয় দিয়ে, যুবলীগ নেত্রী পরিচয় দিয়ে, বিভিন্ন রেফারেন্স ইউজ করে, বিভিন্ন আত্মীয়তার লিয়াজও মেনটেন করে, অনেক মেয়ে আছে এরকম, শুধুমাত্র দেহ দেখিয়ে, শুধুমাত্র শরীর বিক্রি করে কাদের সাহেবের দৃষ্টি আকর্ষণ করে এরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে। অথচ এই দলের জন্য যারা রক্ত দিল, দলের জন্য যারা ঘাম জড়াইল, সেই সব ত্যাগী নেতারা, তারা কিন্তু কাদের সাহেবের কাছে ফিরতে পারত না। কাদের সাহেবের সাথে দেখা করার জন্য অনেক প্রটোকল মেনটেন করা লাগতো। এই প্রটোকলের ঠেলায় অনেকে বিরক্ত হয়ে আর কাদের সাহেবের কাছে ঘেঁষতেই যাইত না। শেষের দিকে কাদের সাহেব বিএনপি যখন সমাবেশ ডাকতো, কাদের সাহেব শান্তি সমাবেশ ডাকতেন। সেই শান্তি সমাবেশে যখন লোকজনের দেখা মিলতো না, উনি যখন দেখতেন যে দল ক্ষমতায়, অথচ মাঠের অবস্থা এত খারাপ, এত বিশৃঙ্খল, সাংগঠনিক এই দুর্বলতার বিষয়গুলো উনি কখনো শেখ হাসিনার কাছে পৌঁছে যান। শুধু ওবায়দুল কাদের না, আওয়ামী লীগের কেন্দ্রীয় যে নেতারা ছিল, তারা সবাই এত বেশি ধান্দাবাজিতে মগ্ন হয়ে গেছিল, এত বেশি ব্যবসা বাণিজ্যে মগ্ন হয়ে গেছিল যে তারা দলের যে রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ছে, দলের যে সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ছে, এই তথ্যগুলা তারা কখনোই শেখ হাসিনার কাছে পৌঁছে যান। এরকম একটা পরিস্থিতিতে আজকে আওয়ামী লীগের যে পরাজয়, এই পরাজয়ের জন্য আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা বর্তমানে কাদের সাহেবকে দায়ী করতেছেন। যদিও কাদের সাহেব এখানে সম্পূর্ণরূপে দায়ী বলে আমি মনে করি না। কোটা আন্দোলনটা যখন শুরু হয়, কাদের সাহেব কিছু বিতর্কিত বক্তব্য দিচ্ছেন, এটা সত্য। ওনার বিতর্কিত বক্তব্যের কারণে উনি ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে যে এই আন্দোলনটাকে আরো চাঙ্গা করে দিচ্ছেন। এই ভুল বক্তব্যগুলা, এই ভুল সিদ্ধান্তগুলোর কারণে আওয়ামী লীগ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সত্য। তবে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় অন্য নেতারা, তাদের ভূমিকাও এখানে প্রশ্নবিদ্ধ। তারা শুধুমাত্র কাদের সাহেবের উপরে দায় চাপিয়ে, তারা নিজেদেরকে আড়াল করে, নিজেরা সাধু সেজে এখন সব দায়ভার ওবায়দুল কাদের সাহেবের উপরে দিয়ে তারা কিন্তু বেঁচে যাচ্ছে। যদিও এটা বাস্তবতা না। বাস্তবতা হচ্ছে আজকের আওয়ামী লীগ ধ্বংসের পিছনে আওয়ামী লীগের প্রত্যেকটা হেডমালা নেতা দায়ী। প্রত্যেকটা হেডমালা নেতার জন্য আজকে দলের এই বিশৃঙ্খল, দলের এই দুর্দিন, এই দুঃসময়ের আবির্ভাব হয়েছে। এরা নেতা কর্মীদেরকে মানুষ মনে করতো না, এরা নেতা কর্মীদেরকে মনে করতো কর্মচারী। এদেরকে সালাম দেওয়ার জন্য কর্মীরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পার্টি অফিসে বসে থাকতো, শুধুমাত্র এদের সুদৃষ্টির জন্য। আর এদের সুদৃষ্টি ছিল কোথায় এরা, এক কথায় মাগিবাজি, কে মেয়ে সাপ্লাই দিবে তাদেরকে, কাদের থেকে সুবিধা পাবে, তারা পাইতো শুধু কাদের সাহেবের সান্নিধ্য। আর নেতা কর্মীরা এদেরকে প্রটোকল দিয়ে, শুধু সালাম দিয়ে দিন পার করে দিত, মাস পার করে দিত, বছর বছর পার করে দিত। এরা কোনো সুযোগ সুবিধা কাদের সাহেবের থেকে নিতে পারে। এরা যখন কাদের সাহেবের কাছে যাইতো, কাদের সাহেব শুধু এদেরকে নীতি কথা শোনাইতো। এই নীতি কথার বাণী আউড়িয়ে উনি তাদের কাছে সাধু সেজে, মহিলা মানুষ যখন তার কাছে যাইতো, উনি ঠিকই তখন তাকে কাজকর্ম দিয়ে দিতেন। এইভাবে কাদের সাহেব একে একে আওয়ামী লীগটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। শুধু কাদের সাহেব না, আওয়ামী লীগের এরকম চিহ্নিত অনেকেই আছে যাদের কারণে আজকে আওয়ামী লীগের এই খারাপ অবস্থা। আওয়ামী লীগকে এভাবে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগের গুটি কয়েক কেন্দ্রীয় নেতা, হেডমালা নেতা। এই হেডমালা নেতাদের কাছে দলের সাধারণ নেতা কর্মীরা ভেড়ার সুযোগ পেত না। এদের প্রত্যেকের ছিল আলাদা আলাদা সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের দাপটে নেতা কর্মীরা ছিল অসহায়। তারপরে শেষের দিকে শেখ হাসিনা নিজেও
এই ধান্দাবাজদের উপরে নির্ভরশীল হয়ে পড়ছিলেন। উনি নিজেও আর মাঠের খবর রাখতেন না। একটা সময় মনে করা হইতো যে শেখ হাসিনার নিজস্ব গোয়েন্দা টিম আছে, যাদেরকে দিয়ে শেখ হাসিনা মাঠের তথ্য সংগ্রহ করতেন আওয়ামী লীগের। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ইনফরমেশন গুলা টোটালি ভুল ছিল, এগুলা টোটালি রং ইনফরমেশন ছিল। শেখ হাসিনার নির্ভরশীলতা ছিল ওবায়দুল কাদের, শেখ হাসিনার নির্ভরশীলতা ছিল তথ্য বাবা, শেখ হাসিনার নির্ভরশীলতা ছিল সালমান এফ রহমান, নির্ভরশীলতা ছিল আওয়ামী লীগের আরো গুটি কয়েক, বাহাউদ্দিন নাসিম, আব্দুল সুবহান গোলাপ, এরকম কিছু নামি দামি নেতা। এদের কথা মতো, এদের ইনফরমেশন দিয়ে শেখ হাসিনা দলকে জাস্টিফাই করতেন। আর এই জাস্টিফাই করতে গিয়েই আজকে আওয়ামী লীগ ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে আওয়ামী লীগের এই পরিস্থিতির জন্য শেখ হাসিনা নিজে সহ আওয়ামী লীগের এসব হেডমালা নেতারা দায়ী, যারা নেতা কর্মীদেরকে নেতা কর্মী মনে করতেন না, তাদের অফিসার কর্মচারী মনে করতেন। আজকে কাউয়া কাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে হাস্যরসের সৃষ্টি হয়েছে, তাকে যে কাউয়া কাদের উপাধিতে ভূষিত করা হয়েছে, তিনি তো একটা ভালো উপাধি পাইতে পারতেন। তিনি কেন কাউয়া কাদের উপাধি পাইলেন? কারণ তিনি সবসময় কাউয়াদের বিরুদ্ধে মঞ্চ গরম রাখলেও তার আশেপাশে সবসময় কাউয়াদের দাপটি থাকতো। উনি কাউয়া ছাড়া চলতে পারতেন না, কাউয়ারা ওনাকে প্রটোকল দিত, কাউয়ারা সারা দিন ওনার পিছু লেগে থাকতো। আর সত্যিকার অর্থের যারা দলের ত্যাগী নেতা কর্মী, তারা এই কাউয়াদের দাপটে কাদের সাহেবের কাছে ফিরতে পারতেন না। আবার এই কাদের সাহেব মঞ্চে উঠে বড় বড় বক্তৃতা দিতেন এই কাউয়াদের বিরুদ্ধে। ওনার যে আশেপাশে যত কাউয়া ছিল, এই কাউয়াদের দাপটে সাংবাদিকরা পর্যন্ত অসহায় হয়ে গেছে। এমন অনেককে দেখছি কাদের সাহেবের আশেপাশে, এরা কাদের সাহেবের অনুকম্পায় বিভিন্ন আউটসোর্সিং এ সরকারি চাকরি করতো, সেখান থেকে এসে এরা শুধু কাদের সাহেবকে প্রটোকল দিয়ে কাদের সাহেবের নাম বিক্রি করে কোটি কোটি টাকা কামাই নিছে। কাদের সাহেব অনেক কিছুই জানতেন, ওনার নলেজে অনেক কিছু দেওয়া হয়েছিল। উনি সাময়িক একটু গরম হয়ে যেতেন, কিন্তু পরবর্তীতে আবার ওই যে চামবাজের জন্য এদেরকে ওনার লাগবে, আবার এদেরকে কিন্তু ঠিকই কাছে বেড়ে নিতেন। উনি যদি স্ট্রিক্টলি স্ট্রং ভাবে এই হনুদেরকে দমন করতেন, এই কাউয়াদেরকে দমন করতেন, তাহলে ওনার নাম হয়তো কাউয়া কাদের না হয়ে অন্য কিছু হইতে পারে। আজকে কাউয়া কাদেরকে সবাই খুঁজতেছে, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলতেছে উনি ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব ফখরুল সাহেবের বাসায় আছেন, অনেকে বলতেছে উনি অনেক আগে দেশ ছেড়ে, কেউ বলতেছে দুবাই চলে গেছে, কেউ বলতেছে উনি দিল্লিতে আছে, কেউ বলতেছে কলকাতায় আছে। বাস্তবে আসলে এই কাদের সাহেব কোথায় আছে এটা কেউ জানে না। কাদের সাহেব মাসুদ তুমি ভালো হয়ে যাও এই ডায়ালগ দিয়ে একবার ভাইরাল হয়ে গেছিল, সে মাসুদ কিন্তু আদৌ ভালো হয়নি। আজকে পর্যন্ত সে মাসুদ ভালো হয়নি, কাদের সাহেব নিজেও ভালো হয় নাই, মাসুদরাও ভালো হয়নি। কাদের সাহেবের আশেপাশে যে কাউয়াদের বসবাস ছিল, তারাও কেউ ভালো হয়নি, সবাই যে যার মতোই রয়ে গেছে। কিন্তু কাদের সাহেবের এই ডায়লগ গুলা ভাইরাল হয়ে কাদের সাহেব আজকে মানুষের মুখে মুখে। কাদের সাহেবকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া গান তৈরি হয় কাউয়া কাদের নাম দিয়ে। এই যে একজন ত্যাগী আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে অবদান রাখা, বঙ্গবন্ধুর প্রতি শেখ হাসিনার প্রতি আনুগত্যশীল একজন রাজনৈতিক নেতা, তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দুইবার উনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত ছিলেন, জেলে থাকা অবস্থায় উনি ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, 4বার জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন, বেশ কয়েকবার উনি মন্ত্রী ছিলেন। অথচ শুধুমাত্র বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ওবায়দুল কাদের সাহেব নাম বিগড়িয়ে কাউয়া কাদেরে রূপান্তরিত হয়ে গেলেন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় যে উনি ভাইরাল, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় যে উনি কাউয়া কাদের, শুধুমাত্র এখানেই যে ওনাকে মানুষ ধিক্কার দেয়, এটাই বাস্তবতা না। ওনার এলাকাতে, ওনার যে সাংগঠনিক এলাকা, ওনার যে নির্বাচনী এলাকা, ওই এলাকার মানুষের সাথে যদি আপনারা কথা বলেন, তাহলে আরো বুঝতে পারবেন যে তার প্রতি মানুষের কত ঘৃণা। রাজনীতিটা এদের কাছে একটা পর্যায়ে এসে হয়ে গেছিল শুধুমাত্র বই পুস্তকের নীতি কথার মতো। এরা শুধু নীতি কথা আওড়াইতেন, কিন্তু এদের কাছে নেতা কর্মীরা ফিরতে পারত না। কাদের সাহেবের আবার নিজস্ব কিছু বক্তব্য ছিল, কাদের সাহেবের যারা ঘনিষ্ঠ জন ছিল তাদের আবার বক্তব্য ছিল যে কাদের সাহেব শুধুমাত্র ঠুনকো, একটা সাধারণ সম্পাদক শুধুমাত্র একটা চেয়ার দিয়ে তাকে বসায় রাখা হয়েছে। মূলত পুরো আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সব সিদ্ধান্তগুলো নাকি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়ন্ত্রণ করত, এবং শেখ রেহানা শেখ পরিবারের বাইরে কোনো কথা বলতে গেলে কাদের সাহেবের চেয়ার ধরে টানাটানি শুরু হয়ে যেত। এরকম অনেক বিষয় কথিত আছে। আমরা বন্ধু বান্ধবদের আড্ডা, রাজনৈতিক নেতৃবৃন্দের আড্ডা এই ধরনের কথাবার্তা শুনতাম সবসময়। এই যে আওয়ামী লীগটাকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া একটা সংগঠন, একটা রাজনৈতিক দল, এত পাওয়ারফুল একটা রাজনৈতিক দল, তৃণমূলে যার এত জনপ্রিয়তা, সেই রাজনৈতিক দলটাকে শুধুমাত্র ভুল নেতৃত্বের কারণে, শুধুমাত্র একরোখা স্বভাবের কারণে, শুধুমাত্র গুন্ডামি সন্ডামি ভণ্ডামির কারণে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে যারা নিয়ে গেছে, সেই কাউয়া কাদের বলেন, সেই জাহাঙ্গীর কবির নানক বলেন, সেই বাহাউদ্দিন নাসিম বলেন, সেই আমির হোসেন আমু বলেন, আব্দুল সুবহান গোলাপ বলেন, যার নামই বলবেন, শেখ পরিবারের লোকজন বলেন, যারা এটার জন্য দায়ী, তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা উচিত হবে না। এই দলের পিছনে যারা শ্রম ঘাম দিয়ে
পরিশ্রম করে জয় বাংলা স্লোগান দিয়ে যারা রাজপথ গরম রাখতো, তাদের আজকে ঘরে ঘুমানোর কোনো সুযোগ নেই, বাসা বাড়িতে থাকতে পারে না, পরিবারের কাছে তারা যাইতে পারে না। এই যে নির্যাতন নিপীড়নের শিকারেরা, এই সব কিছুর জন্য দায়ী এই কাউয়া কাদের, এই বাহাউদ্দিন নাসিম, এই জাহাঙ্গীর কবির নানকরা। এদের বিচার বাংলার মাটিতে হওয়াই উচিত। সত্যিকার অর্থে এদের নেতৃত্বে যদি আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াইতে যায়, যদি আওয়ামী লীগ মনে করে যে এদেরকে দিয়েই, এই পচা শামুকদের দিয়েই আবার আওয়ামী লীগ চলবে, বিশ্বাস করেন আওয়ামী লীগের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করতেছে সামনে। এই চোর চামারদেরকে ছেঁকে ফেলে যদি শুধুমাত্র আওয়ামী লীগের নিবেদিত প্রাণদেরকে তুলে এনে আওয়ামী লীগকে আবার সংগঠিত করা যায়, তাইলেই আওয়ামী লীগের জন্য সামনে কোনো সুদিন আসতে পারে। আর না হইলে এই যে একবার পাকিস্তানের প্রেতাত্মারা বাংলাদেশে আখড়া গেড়ে বসছে, এদেরকে বাংলাদেশ থেকে সরানো, এদেরকে ক্ষমতা থেকে সরানো আওয়ামী লীগের জন্য শুধু চ্যালেঞ্জিংই হবে না, অনেক রক্ত ঝরবে, এটা শিওর থাকেন। শেখ হাসিনা এখনো যদি না বুঝেন, শেখ হাসিনার মধ্যে যদি এখনো একরকম স্বভাব থাকে, এখনো যদি মানুষের পালস বুঝতে না পারেন উনি, ওই যে তখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বলতাম যে মানুষ কিন্তু উন্নয়ন চায় না, মানুষ চায় কম দামে খাবার, মানুষ চায় পেট ভরে খাবার, কম মূল্যে খাবার, মানুষ চায় মানুষকে মানুষ হিসেবে মূল্যায়িত করুক, মানুষ চায় এইটা। উনি অনেক দিচ্ছেন, উনি দেশের জন্য অনেক বড় বড় মেগা প্রকল্প, অনেক বড় বড় প্রজেক্ট উনি করছেন, ঠিক অনেক উন্নয়ন দেশের করছেন, কিন্তু সাধারণ মানুষের সাথে তার দলের নেতা কর্মীদের যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকার দরকার ছিল, যে বোঝাপড়াটা থাকার দরকার ছিল, সেটা আসলে হয়নি। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি চর্চা করতে গিয়ে ওবায়দুল কাদেররা কাউয়া কাদের হয়ে গেছেন, শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গেছেন, শেখ হাসিনার পরিবার লুটপাট দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত হয়ে গেছে। বাংলাদেশটাকে এই পর্যায়ে যারা নিয়ে গেছে আজকে আওয়ামী লীগ ধ্বংসের জন্য, তারাই দায়ী। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে মামলা হামলার শিকার, অনেকে জীবন দিয়ে, দলের জন্য জীবন দিয়ে, পরিবারকে এতিম করে ওনারা, অনেকে কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তারা কিন্তু কবরে চলে গেছে। অথচ দেখেন 5 তারিখের পরে, 5 তারিখের আগে শেখ পরিবারের লোকজন সবাই কিন্তু নিরাপদে দেশ ছেড়ে চলে গেছে। শুধু তাই না, সুবিধাভোগী যত আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, যারা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে, শেখ সেলিমের পরিচয়, শেখ পরিবারের পরিচয়, ফজলুল তাপসের ঘনিষ্ঠ, শেখ পরশের ঘনিষ্ঠ, জ্যোতি ভাবির ঘনিষ্ঠ, কাদের সাহেবের ঘনিষ্ঠ, নাসিম সাহেবের ঘনিষ্ঠ, জাহাঙ্গীর কবির নানক সাহেবের ঘনিষ্ঠ, আব্দুর রহমান সাহেবের ঘনিষ্ঠ, এরকম অনেক নেতা, আমির হোসেন আমু সাহেবের ঘনিষ্ঠ, এরকম লোকজন এরা কিন্তু এদেরকে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়ে, যখন দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেল, যখন আওয়ামী লীগের পতন অবশ্যম্ভাবী হয়ে গেল, এরা কিন্তু নিরাপদে দেশ ত্যাগ করে চলে গেছে, কারণ এরা আগেই বিদেশে তাদের আখের গোছে রাখছিল। অথচ দলের যে তৃণমূলের নেতা কর্মীরা, যারা সারাদিন এদেরকে প্রটোকল দিয়ে গেছে, কোনো ঘোড়ার ডিমও পায়নি, সেই নেতা কর্মীরা আজকে কেউ ঘরে ঘুমাইতে পারতেছে। এরাই আজকে মামলা হামলা শিখে, এরাই আজকে না খেয়ে রাস্তাঘাটে ঘুমায়, গরু ঘরে ঘুমায়, এরাই আজকে মানুষের রান্নাঘরে ঘুমায়। এদের খোঁজ খবর নেওয়ার মতো আওয়ামী লীগের এখন কেউ নেই। আওয়ামী লীগের যে নেতা কর্মীগুলো মারা গেল, তাদের জন্য কিন্তু আওয়ামী লীগের কোনো ফান্ডিং ছিল, একমাত্র বাংলাদেশের জামাত ইসলাম। এই যে জামাতের প্রশংসা করলে অনেকের গায়ে জ্বর উঠে, কিন্তু প্রশংসার মতো কাজ যদি কেউ করে, তার প্রশংসা কেন করব না, এটা আমাকে বলে। জামাতের কোন কর্মী বিপদে পড়লে পুরো সংগঠনটা তার উপর ঝাঁপাই পড়ে তাকে সহযোগিতা করার জন্য। অথচ তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা না খাইয়া মরতেছে। দলের এত বড় গুন্ডা পান্ডা, এত বড় বড় পান্ডারা, এত বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিকরা, তারা আজকে এদের খোঁজ খবরও নিচ্ছে না। এরকম যারা লুটপাট করে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, যাদের কারণে ওবায়দুল কাদের সাহেবরা রাজনীতির সঠিক চর্চা ভুলে গেছিলেন, ওবায়দুল কাদের সাহেবরা দলের নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে ভুলে গেছিলেন, তাদের কিন্তু কোনো শাস্তি হচ্ছে না, হবেও না। এরা আবার যখন দলের সুদিন ফিরে আসবে, এরা দেখবেন যে আবার এই কাদের সাহেবদের ঘনিষ্ঠ হয়ে গেছে, এরা দেখবেন যে আবার এই বড় নেতাদের ঘনিষ্ঠ হয়ে গেছে। এই যে আওয়ামী লীগের আজকে এই দুরবস্থার জন্য যারা দায়ী, তাদেরকে যদি বিচারের মুখোমুখি না করা হয়, একটা কথা মনে রাখেন, এদেরকে বিচার করা লাগবে না, এদেরকে যদি আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের হাতেও ছেড়ে দেয়, একটারও পাছার কাপড় থাকবে না, শিওর থাকেন। এত বেশি বঞ্চিত নেতাকর্মীরা, এত বেশি তাদের যে আবেগের জায়গাটা, জয় বাংলা স্লোগান, শেখ হাসিনা বঙ্গবন্ধু, তাদের যে আবেগের জায়গাটা, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই একটা ঝড়ে এমন ভাবে সবকিছু ভেঙে পড়ছে, এই ভাঙন থেকে কবে আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ, এটা বলা অত্যন্ত মুশকিল। আওয়ামী লীগের যারা এখনো নীতি নির্ধারক হিসেবে কাজ করেন, যারা এখন তো কোনো নীতি নির্ধারকদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এরপরেও যারা আড়ালে আবডালে থেকে এখনো আওয়ামী লীগের নেতৃত্বের প্রত্যাশা করেন, আপনাদেরকে বলবো রাজনীতিটা মানুষের জন্য করেন। এই একটা আন্দোলন, এই একটা ঝড় থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে পরিবর্তন করেন। রাজনীতি মানুষের জন্য যদি হয়, মানুষের কল্যাণে যদি হয়, তাহলে আপনাকে পালাই যেতে হইতো না, আজকে আপনাদেরকে পালাই যেতে হইতো না। এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা, প্রত্যেকটা নেতা কর্মী
ঘরে থাকতে পারতেছে না কেউ। এগুলোর জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। আর এই কাদের সাহেবদের আওয়ামী লীগে আর পুনর্বাসন হবে না, এটা মোটামুটি শিওর। এরপরেও যদি কোনোভাবে এরা পুনর্বাসিত হয়, তাহলে এরা অনেক নেতা কর্মীদের হাতে মাইর খাবে এইখানে সেখানে। সে আজরাইলের হাত থেকে তাকে একরকম টেনে হেসড়ে যে বাঁচাই রাখা হইলো, এমনও হইতে পারে যে তার আজরাইলের নেতা কর্মীরাই হয়ে যাবে। আওয়ামী লীগের যত গুন্ডা পান্ডা নেতা, বড্ডা বড্ডা নেতা, ধান্দাবাজ নেতা, মাগিবাজ নেতা, সবার উদ্দেশ্যে বলবো, পিঠে থালা বেঁধে রাখেন আপনারা। যদিও আওয়ামী লীগের সুদিন ফিরে আসে, আপনাদের মায়ের কিন্তু মিস নাই। সাধারণ মানুষ মারুক না মারুক, আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদেরকে তীরে আপনাদের পাশা ছাল রাখবে। Like, comment, and subscribe.